খুব ইম্পর্টেন্ট। এইটাই তো ছেলেরা বিএনপিকে প্রথম প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারে, তো বিএনপি তো এটা মানে নাই। তো আপনি তো বিএনপি তো দেশকে গৃহযুদ্ধের নিয়ে যাচ্ছে, তারা এটাও মানবে না, ওটাও মানবে না। আমরা ক্ষমতা দাও, নির্বাচন দাও, আমরা আবার লুট করবো 15 বছর, এটা তো হবে না রে ভাই। আর তুমি তো একটা তো কনস্ট্রাকটিভ কাজ, তুমি আসো না, তোমাকে বাদ দিয়ে তো কেউ ভাবছে না, আমরা তো কেউ ভাবছে না। এখন এই যে আপনি যে কথা বলছেন ফোরাম বিএনপিকে বাদ দিয়ে, ননসেন্স। আমি সবসময় বিএনপির পক্ষে ছিলাম, বিএনপিকে চেয়েছি একটা ইন্টিগ্রেট হয়ে থাকুক, বাংলাদেশের একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া তারা অংশগ্রহণ করুক। ভাই কখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছে? তারা সবসময় আমাদের এখানে নির্বাচন তো আমরা ক্ষমতায় যাই, আপনি দেখেছেন তাদের কোনো প্রস্তাবনা আছে? আপনি অন্য কোথাও বাদ দেন, আপনি তারাও তো একটা গঠনতান্ত্রিক প্রস্তাবনা দিতে পারে, এটা তো রাজনৈতিক দল। সে নিজের তো বলতে না আমি এরকম বাংলাদেশ চাই, কই সে নিজে তো বলতে পারে আমি এরকম না, আপনি উন্নয়ন চাই, কিছু নাই। বিএনপি 31 দফার একটা প্রস্তাবের কথা খুব বলে যে তারা এটার মধ্যে তো জি জি অনেক কিছুর কথা বলছে। আরেকটা কথা তারা খুব বলে যে আমরা যে আন্দোলন করছিলাম, যেটা জুলাই আগস্ট আন্দোলনের আগেও 15-17 বছরের যে আন্দোলনের লিগেসি, সেটার মধ্যে তো অবশ্যই একটা ছিল যে জনগণের অভিপ্রায়টা আমরা ভোটের মাধ্যমে বুঝতে চাইছি, জনগণের অভিপ্রায়টার কথা আমরা বলতে চাইছি। হাসিনা যেহেতু 3টা সরকারের 3টা ভোট আসলে করতে দেয় নাই, তো এখন ভোটটাই সবার আগে করা উচিত না? জনগণ আসলে কি চায়? না আরে ভাই, ভোটের অভিপ্রায় কিন্তু অভিপ্রায় বলে না, এটা ননসেন্স বলে এগুলো এগুলা। আপনি আমরা যে অভিপ্রায় কথা, রাষ্ট্র গঠনের অভিপ্রায়টা সম্পূর্ণ ভিন্ন রকম। আর তাদের যে দফা দেখেছি, সে দফার আমি তো 7 কিস্তির সমালোচনা লিখেছি, এটা আমার চিন্তা পত্রিকায় রয়েছে। তারা তো একটা উত্তর দেয় নাই, তারা কোনো সামাজিক বিতর্কে অংশগ্রহণ করে না। ফলে আপনি খালি ভোট দাও, আমার ভোটের অধিকার চাই। আরে ভাই আমার তো খাওয়ার অধিকার আছে, আমার তো পরিবেশ রক্ষার ব্যাপার আছে, আমার নদীর থেকে দখল মুক্তের অধিকার আছে, আমার সমুদ্রকে বিষাক্ত করছে তার অধিকার আছে, আমার স্বাস্থ্য রক্ষার অধিকার আছে। কিন্তু ফরদ ভাই, আপনার কাছে কি মনে হয় না যে আপনি প্রাণ আর প্রকৃতিকে বাঁচানোর জন্য বা প্রাণ আর প্রকৃতি ধ্বংস করতে পারবেন না বলে যে আইন করতে চাইতেছেন আজকে থেকে, তো না, এইটা আপনার 30-40 আমি জানি না আরো কত বছর, কারণ মানে এটা আপনার কত বছরের রাজনীতি কবিতা লেখার পাশাপাশি এইটা আপনার কত বছরের এটার অভিপ্রায়। কিন্তু না এটা যদি শুনেন, আপনি যেটা বলছেন এটা তো আমার ব্যক্তিগত অভিপ্রায় না, এটা তো বাংলাদেশ। আমি বলি শেষ, আমি একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে 67% এটা বলে এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অসুখ। 10টা লোকের মধ্যে 7টা লোকই আপনি এই প্রকৃতি ধ্বংস হওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। তো এটা কি খালি অভিপ্রায় প্রশ্ন? আপনি লোককে সুস্থ রাখা মানুষ তো ফরদ ভাই, মানুষ তো আপনার সাথে কথা বলে হতে চায়, মানুষ তো আত্মবিধ্বংসী সবসময়, মানুষ যে প্রাণ প্রকৃতির, মানুষ তো আত্মবিধ্বংসী। খালি দেখুন আপনি সব, এখন আপনি সফিস্টিক হচ্ছেন, আমি কিন্তু আইনি থাকতে চাইছিলাম। আচ্ছা, আমি সফিস্টিকেট আগাইতে পারবো না। আমরা বলছি যে মানুষ আত্মবিকশন, তাহলে তো আমার কোনো কিছু আমরা এই শো করে এখন দরকার নেই, আত্মবিধ্বংসী ধ্বংস হতে দেন। কথা হচ্ছে আপনি যদি মনে করি যে আমাদেরকে এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হবে, এবং সেক্ষেত্রে রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, এটা গড়ে তুলতে হবে যেন জনগোষ্ঠীকে আমি রক্ষা করতে পারেন। আমি শুধু তাই না, আমার ইকোনমিক ডেভেলপমেন্ট প্রশ্ন আছে। আপনি কি নিউ লিবারাল ইকোনমিক পলিসি রাখবেন, নাকি আপনি এমন একটা ইকোনমিক পলিসি চান যাতে আপনি খুব দ্রুত বেগে টেকনোলজি ট্রান্সফার চাইবেন, আপনি বিনিয়োগ হবে আর বিনিয়োগ বাড়বে, আপনিও চীনের মতন 10 বছরে 20 বছর একই রকম শক্তিশালী জায়গায় দাঁড়াতে পারেন। এটা তো অভিপ্রায়ের অংশ। এটা আমার শুধুমাত্র ওই ছেলে যে বাচ্চা বড়ই খায় এটা তা তো না, বাংলাদেশে যে ব্যবসা করে তার তো একটা ফরদ ভাই এইটা নিয়ে আসলে আমরা একটা লম্বা আলাপ করতেই পারি। আপনি আবার চীনের উদাহরণটা দিচ্ছেন বলে এটার মধ্যে আলোচনাটা আরেকটু এরকম হয়েছে, প্রাণ ও প্রকৃতি, বীজ, এগুলি নিয়ে যে আপনার কাজ, সেগুলি নিয়ে আসলে। কিন্তু আমি শুধু এই কথাটা বলে রাখি ফরদ ভাই, এটা আমার প্রশ্ন না যে এটা আপনি উপর থেকে বলবেন বা আপনি আমাদের যেহেতু শিক্ষক আপনি এটা বলবেন আর বাকি সবাই, এটা একটু টপ ডাউন হয়ে যাবে কিনা বুদ্ধিটা, নাকি নিচে থেকে? আমি একটু আগে যেটা বললাম আপনি উল্টো কথা বলছেন। একটু আগে বলে এটা জনগণের কাছেই তো আপনাকে বলতে হবে, আমি তো বলি না আপনি আমার কথা শুনতে হবে। আমি তো একবার শুনবো, আগামী 20 বছর ধরে শুনবো, আপনি যে এখনই শুনতে বলতেছেন না, ঠিক না। আপনি জনগণকে জিজ্ঞেস করেন না। আপনি যদি জনগণের মতটা আমি যদি জনগণের মত প্রভাবিত করতে পারি, তো আপনি শুনবেন না কেন? শুনবো, কিন্তু আমি ভোটটা দেই, নির্বাচন করি, পদে আসি, তারপরে শুনি। আমি তো ভোটের কথা তো বলি না, আপনাকে আমি পদে দেবো কেন?
আমি তো ব্যক্তিকে দিতে চাইছি না, আমি কেন আমি তাকে পদ দেবো? আপনি নির্বাচন করতে চান, দেখুন ছাত্ররা তাহলে কি বলছে, ছাত্ররা কম্প্রোমাইজ ফর্মুলা দিয়েছে, তো বাস নির্বাচন করেন, তাহলে আগে গণপরিষদ নির্বাচন করেন যে গঠনতন্ত্র প্রণয়ন করবে। আমরা আসেন এই প্রক্রিয়ার মধ্যে যাই। আপনি খালি সরকার নির্বাচন চান কেন? সরকার নির্বাচন চাওয়া মানে, কারণ আমি তো এই সরকার আর দেখতে চাই না, আমার তো এই সরকারের না না ব্যর্থ ভাই, মনে হতেছে আপনি আমাদেরকে। এই ফ্যাসিস্ট না ব্যর্থ মনে আপনি বললে তো হবে না। হ্যাঁ। এই সরকার যে বিএনপি যে একটা মহা ফেরেস্তা তা তো না। আপনি একটা ডেভিলকে আপনি সরিয়ে দিয়েছেন, আরেকজন যদি ডেভিলের মতো আচরণ করে আপনি তো তার সঙ্গে তো কথা আমি বলতে তারে হবে। বেনিফিট অফ ডাউট আপনাকে দিব, সে তো ডেভিল না, হয় নাই 15-17 বছরে। আপনি জনগণকে তো দিচ্ছেন না কেন সে সুযোগ? আমরা তো গণ অভ্যুত্থানটা করেছি, শব্দটা গণ অভ্যুত্থান, শব্দটা দলীয় অভ্যুত্থান না, এটা সামরিক অভ্যুত্থান না, জনগণ অভ্যুত্থান করেছে। আবার আপনি এখন বলতেছেন যে আপনার খালি ভোট দিতে হবে। আরে ভাই, আমি জনগণ যদি গণ অভ্যুত্থান করে তার অভিপ্রায় আপনাকে শুনতেই হবে। কিন্তু আমি সেই জনগণের কিন্তু সেই জনগণ আমি কিন্তু আমি ফরদ ভাই, শেষ করি। আমিও তো জনগণ, আমার তো এই সরকারের পছন্দ হইতেছে না, আমি কি করব? একটা উপদেষ্টারও পছন্দ হচ্ছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দ হচ্ছে না, আমি কি করব? খুব ভালো, খুব ভালো। আমি বলি যে সেক্ষেত্রে আপনি বিভ্রান্ত কেন? কারণ আপনি রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝেন না। আমি বরং বিস্মিত হব। আমাদের খালেদের মতো একটা ইন্টেলিজেন্ট ছেলে এত বড় হয়েছে, বিদেশে থাকছে, এখন রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝে না, এটা কি হতে পারে বলুন? আমি আলোচনা করছি রাষ্ট্র গঠন নিয়ে, আপনি বলতেছেন সরকার নিয়ে। রাষ্ট্র এবং সরকার তো এক না। গণ অভ্যুত্থানের পরে যে জিনিসটা ফোকাসে থাকে, সরকার না, রাষ্ট্র আগে গঠন করতে হয়। রাষ্ট্র, আমি সে কথা সহজ করে বলি আমার দর্শকদের জন্য। বাড়ি নাই আপনার, সেখানে বাস করার কথা বলতে কোনো অর্থহীন কথা, এটা তো প্রলাপের মতো শোনায়। আপনি বাড়িটা আগে বানান, তারপরে আপনি সরকার নির্বাচন করেন। বাড়ি বানানোটাকেই বলে গঠনতন্ত্র, এই জন্য শব্দটা গঠন। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এটা খালি সিম্পল সংবিধান না। আমরা সংবিধান সংবিধান করি বলে সমস্যা তৈরি হয়। আমি বারবার সেটা, আমার বইয়ের নাম হচ্ছে গণ অভ্যুত্থান এবং গঠন। বাড়িটা বানান রে ভাই, আগে বাড়িটা ঠিক করেন। বিএনপি কিন্তু বলতেছি বাড়িটা বানান, যদি বানাইতে না জানেন তাহলে দয়া করে আমাদেরকে বাধা দেন না, বা আমরা বানাই, আবার নির্বাচন হবে, আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন। কেউ তো একবারে বলে না যে আমরা নির্বাচন বিরোধী, আমি তো নির্বাচনের পক্ষে। তো নির্বাচনটা গণপরিষদ করেন, আপনি সরকার নির্বাচন কেন চান? বাড়ি বানাবার নির্বাচন করেন, আপনি সরকার নির্বাচন কেন চাইতেছেন? তাহলে এখানে হলো বিএনপির সঙ্গে জনগণের বিরোধ, এবং এই বিরোধটা বাড়বে। কারণ বিএনপির যে ভূমিকা, এটা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাবে, বাংলাদেশের আগামী গৃহযুদ্ধ যদি লাগে, এটার জন্য বিএনপি 100% তার জন্য দায়ী। না, আপনি রাষ্ট্র সরকারের পার্থক্য আপনি একদম যথাযথ বলেছেন। রাষ্ট্র এবং সরকারের পার্থক্য আমি মানে অনুধাবন করতে পারতেছি এখন যে আপনি আসলে কি না না, এইটাতে এই পার্থক্য তো সিরিয়াস খালেদ। না 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 না, আমি বুঝতে পারতেছি, কিন্তু আসলে আপনি বাড়ি বানানোর উদাহরণটা দেওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে যে আপনি বাড়ি এবং বসবাস। আমি আপনাকে অ্যাড করি, আরো গুরুত্বপূর্ণ বলি আপনাকে। এই যে পুলিশ যে গুলি করে, এই গুলি করে পুলিশের কাছে কিন্তু রাষ্ট্র এবং সরকারের পার্থক্য কিন্তু পরিষ্কার না। কারণ পুলিশ তো রাষ্ট্রের কর্মচারী, সরকারের কর্মচারী না। খেয়াল করেন, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে। আপনি সেনাবাহিনী রাষ্ট্রের কর্মচারী, সরকারের কর্মচারী না। আপনি আজকে বিজেপিকে আপনি রাখতেছেন কৃষির বিরুদ্ধে, ওই যে আপনি কি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আপনি র্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এবং সে সরকারের অধীনে। মানে সরকার ইচ্ছা করলে গুমঘর বানাতে পারে, সরকার ইচ্ছা করলে আয়নাঘর বানায়। এটাকে বন্ধ করবার একমাত্র পথ হচ্ছে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য জনগণকে পরিষ্কার করে বোঝানো। জনগণ যে রাষ্ট্রটা বানাই দিবে, সেই রাষ্ট্রে একটা সরকার লাগবে। আপনি যখন বাড়িতে যখন থাকেন, আলে বাড়িতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয় আপনি দায়িত্ব নেন, আপনার স্ত্রী দায়িত্ব, কিন্তু আপনি তো সেটা হলো সরকার। কিন্তু বিয়া তো করছে, শেষ করি খালেদ, বিয়া তো আপনাকে আগে করতে হয়েছে, সংসারটা তো বানতে হয়েছে, আপনাদের বাইরে বানাতে হয়েছে। আপনি বিয়া করলেন না, সংসার করলেন না, আপনি কি কিনবেন, কেমনে খাবেন, এর কোনো পরিকল্পনা করলেন না। আপনি খালি বলতেছেন যে সরকার সরকার, এটা তো হয় না। আগে পরিবারটা বানান, তারপর আপনি পরিবার কি করে পরিচালনা করবেন এটা ঠিক করবেন। ঠিক রাষ্ট্রও তাই। ওকে, আমি রাষ্ট্র এবং সরকারের জায়গায় আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, আপনি আসবেন, যে কবি ও তাত্ত্বিক ফরহাদ মজহার মনে করেন 21শে বইমেলায় তৌহিদি জনতার ক্ষোভ বিক্ষোভ ন্যায়সঙ্গত, তা মব জাস্টিস নয়, এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 61% আপনাকে সমর্থন করেছেন, তারা বলেছেন যে হ্যাঁ এটি সমর্থনযোগ্য। শতকরা 39% আপনাকে সমর্থন করেন নাই, তারা বলছেন যে এটি সমর্থনযোগ্য না। 42,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি আসলে আপনার সঙ্গে কথা শোনা তো খুবই ইন্টারেস্টিং, সেজন্য মানে টাইমটাও একটু ম্যানেজ করার জন্য আমি একটু বলি যে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন এখন এরকম যে আপনি আসলে যেটাকে মানে জনগণের ক্ষোভ বলছেন 21শে বইমেলার ক্ষেত্রে, একইভাবে আপনি যখন বিভিন্ন জায়গায় গরিব মানুষদের মাজার ভাঙা হচ্ছিল, আপনি বলছিলেন যে এখানে বড় বড় ক্লাবে 5 স্টার হোটেলে যখন গাঁজা মদ খাওয়া হচ্ছে তখন তা ভাঙার কারো সাহস থাকছে না।
ওইটাকে আপনি বলছেন যে তারা মোসাদের সহযোগী বা রয়ের সহযোগী বা তাদের টাকা থেকে তারা আসছে, বইমেলাটা আবার আপনি বলতেছেন যে সেটা জনগণের ক্ষোভ। আপনি এভাবে আলাদা কিভাবে করতেছেন? মানে মানে আলাদা করছি, জি হ্যাঁ করছি আমি, খুব সিম্পল, খুব ভালো প্রশ্ন ওটা। জি আলাদা করছি কারণ বইমেলায় তারা প্রতিবাদ করতে গিয়েছে একজন লেখিকা, যিনি আসলে লেখিকার স্বাধীনতা আকারে বই করেন না, কারণ তিনি সুস্পষ্টভাবে এই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে, এবং তিনি দিল্লির স্বার্থ তিনি রক্ষা করেন। ফলে এই ক্ষোভটা তো জেনুইন ক্ষোভ, কারণ আমরা তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রধান শত্রু আকারে আনফর্চুনেটলি দিল্লি হাজির হয়েছে, ভারত হাজির হয়েছে। আমরা এটা চাই না, কিন্তু তারই পক্ষে, বিজেপির পক্ষে, হিন্দুত্ববাদীদের পক্ষে তিনি লিখছেন, এবং পুরো গণ অভ্যুত্থান ব্যাপী তিনি জনগণের এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি লেখালেখি করেছেন। ফলে তার বইয়ের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করাটা স্বভাবতই এটা না, ক্ষোভ। কিন্তু ফরদ ভাই, বইয়ের বিরুদ্ধে ক্ষোভ এইটা না যে আমি ওর বই কিনলাম না, পড়লাম না। বইয়ের বিরুদ্ধে না, ক্ষোভ এটা কি হতে- প্রকাশককে মার দেয়া? প্রকাশক তো মানতে না, আপনি তো ভুল করছেন, প্রকাশক এখন মার দিচ্ছে, তারা তো আপত্তি করতে গেছে। আপনি পুরো ভিডিও দেখেন না তাহলে? না দেখছি, আমি পুরো মানে না দেখে না আমি বলি, সেই লোক এই যে স্লোগান দেওয়া, তাকে এখান থেকে তারাই দিতে হবে, তাকে বকা দিতে হবে, তাকে গালি দিতে না, হবে, পুলিশ দিয়ে সেটা না, করতে হবে। তা- না তাকে ধরেন প্রথমে- তসলিমা নাসরিন খারাপ লেখক, তসলিমা নাসরিনটা তো আমি পড়ি না, আমার তো কোনো অসুবিধা নাই। আবার আপনার কাছে না শিখলাম ফরদ ভাই, সবার কথাই তো আপনি- শুনতে হবে। না না, আপনি এখানে বিরাট ভুল করতেছেন। আচ্ছা, তাহলে বলছি। বলেন, বলেন, আমি তো তসলিমা নাসরিনের নামও নিই নাই। জি আমার কাছে তসলিমা নাসরিন কি লেখক কি লেখক এটা ইররিলেভেন্ট। ওকে। আমার কাছে পুরো দেশের এখনকার জন অভ্যুত্থানের পরে এই যে গণ সার্বভৌমত্বের কথাটা বলছি, এই গণ সার্বভৌমত্বের চ্যালেঞ্জ আকারে আসছে দিল্লি, চ্যালেঞ্জ আকারে আসছে আপনার দিল্লির এজেন্ট এবং বাংলাদেশের জনগণের সমস্ত দুশ্মন সকলে, ইনক্লুডিং ট্রাম্প কি যে কেউ, ওকে। সে আমার শত্রু, আমার দুশ্মন। পরে কেন আমি তাকে লেখিকার স্বাধীনতার নামে আমি আসলে এই ধরনের শক্তিকে আমার দেশের ভিতরে ঢুকতে দেব? আমি তো মনে করি এটা অবশ্যই এজেন্সিগুলোর বিরাট ধরনের ব্যর্থতা। এটা তো হতে দেওয়া উচিত না। এটা তো ডেফিনেটলি একটা জাতি জনগোষ্ঠীর সঙ্গে এটা আপনি বিশ্বাসঘাতকতা করছেন। যখন একটা জনগণ এটা ক্ষোভ জানাতে গেছে যে এটা তো হতে পারে না, একটা আমার শুধু তাই না, বই দিক থেকে এটা দেখো, এটা অতীব মূল্যবান একটা ভালো বই, তাও তো নয়। কিন্তু আপনি গিয়ে কি করেন, আপনি সেখানে জয় বাংলা স্লোগান দিলেন এবং গিয়ে ছেলেদের গালে আপনি থাপ্পড় মারলেন। তো আপনি তো এটাকে আবার বলতেছেন নিম্ন, আরে ভাই আমি দেশটা চালাবো কি করে, আমার দেশকে না রক্ষা ফরদ ভাই, করতে হবে। আমরা একটা একটা করে কথা আসি। ফরদ ভাই, বলুন। ও হচ্ছে হিন্দুত্ববাদের কথা বলে, ও বিজেপির স্বার্থ দেখে ও এটা নিয়ে একটা বই লিখছে। তো এই কথা তো গত 17 বছর ধরে হাসিনা কতবার বলে আসছে, মানে ওই স্বার্থ দেখা, ওই বলা। কিন্তু হাসিনা তো থাকতেই পারে নাই, মানে এই শক্তিটারে। আমি আপনাকে উত্তর দিচ্ছি, জি, উত্তর দিচ্ছি জি, খালেদ। জি, আপনি তসলিমার বই বাংলাদেশে কি আর কোথাও বিক্রি হয় না? হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ। আপনি ওখানে গিয়ে কে তসলিমার বিরোধিতা করছে? না। করে নাই। আপনি 21শে বই মেলা আপনি ভুলে গেছেন। 21শে বই মেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের রাজনৈতিক সত্তার সঙ্গে যুক্ত, এটা আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সের সঙ্গে যুক্ত। আপনার কথা শুনলে মনে হয় বাংলাদেশ ভাঙা ভুঙ্গা এখন আমি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাই। এগুলো তো চলবে না রে ভাই। না, না, আপনি তো definitely আমি কিন্তু উল্টা কথা কইতেছি ফরদ ভাই। আমার কাছে মনে হয় যে আপনি বলতেছেন যে বইয়ের একটা মানে আমি বিচার করবো যে হ্যাঁ এটা 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 ইন্ডিয়ার পক্ষে যাইতেছে, সেজন্য আমি গিয়ে এটা প্রতিবাদ জানাই আসবো। না, আপনি যেখানে যেটা আপনার যেটা একটা মেলা, যেটা সিম্বলিক্যালি আপনার জনগণের কথা, জনগণের স্বার্থ রক্ষা করার বিষয়, সেখানে তো এই বই প্রচার করার জন্য তো আমি মেলা করি নাই। এই বই আপনি কি আর প্রচার হবে? এই তো আপনি তো, আমি যে এখন কি আমি আপনাকে বলবো আপনি এটা আমি ভারতীয় এজেন্ট, এটাকে বলা ভালো লাগবে? না না, আপনি কেন আমাকে ভারতীয় এজেন্ট বলবেন? আপনি না আমি গতকাল বললেন যে কাউরে ট্যাগ দেওয়া যাবে না, আমারে কেন ভারতীয়? আমি তো বুঝতে আমি চাইছি বলছি আপনি আজকে কালকে যদি জি বলেন, আমি উত্তর দিচ্ছি আপনাকে। জি বলেন। আপনি যদি আপনি একটা গণ অভ্যুত্থানের বিরোধী, আপনি গণ অভ্যুত্থানের বিরোধী অবস্থান নিয়েছেন আগাগোড়া, এবং আগাগোড়া বিরোধী অবস্থান নেওয়ার মধ্য দিয়ে আপনি অবশ্যই এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলেছি, আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি দাঁড়িয়েছেন। এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আমরা আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন, এটা আরো মারাত্মক। আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস, লেখকের স্বাধীনতা রক্ষা করবো, সে কারণে তসলিমা নাসরিনের বই বাংলাদেশে বন্ধ হয়ে যাক এটা আমি বলবো না। যারা পড়ে তারা পড়ছেন, আমরা কেউ কেউ বলেছি যে তসলিমার বই বন্ধ করে দিন, বা ওরা কি কোথাও কোনো অন্য কোনো লাইব্রেরিতে গিয়ে এই বই তুলে দিয়ে এটাকে বলা হয়েছে। আপনি 21শের বই মেলায়
একটা যখন আপনি একটা বই দোকানকে আপনি অনুমতি দিয়েছেন, স্বভাবতই আপনার একটা নীতি থাকা দরকার। নীতিটা কি? জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বইগুলো প্রচার করে। ফরহাদ ভাই, আমি প্রশ্নটা একটু আপনি শেষ করেন, আমি একটু সরলভাবে করি যে ফরহাদ ভাই, তাহলে কি আপনি মনে করেন যে ধরা যাক আপনি আমাকে মনে করেন, আমি আপনার থেকে সর্বতভাবে আগে ক্ষমা চাই নিলাম, আপনি এটার প্রশ্ন হিসেবেই দেখেন, আমার মতামত হিসেবে দেখেন না, আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে, সে মানে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে, বা বইমেলায় বই প্রকাশ করতে পারবে না? আমি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে বহু লোক লিখছে, ওকে, বাংলাদেশে এখনো লেখা হচ্ছে, জি, আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না। আপনি যখন ওদেরকে, ওরা আপত্তি যখন করছে, আপনি তখন তাদেরকে কি বলছেন? মব বলছেন। আপনি তাদের ক্ষোভটাকে আপনি আনেন নাই, আপনি তো বলতে পারতেন, আলোচনা করতে পারতেন, আপনি সেটা না করে আপনি এটাকে মব বলে আপনি তাকে চিহ্নিত করছেন। আমি ওটারই প্রতিবাদ করছি। আমি তো বলি নাই, আমি তো এর আগে দেখুন, তসমিন নাসরিনের বইটা বন্ধ হোক বা ওখানে বিক্রি না হোক, এটা তো আমি বলি নাই। আমি বলেছি আপনি যখন এটা করেছে, আপনাকে জনগণ যখন ক্ষোভ প্রকাশ করতে গেছে, এটাকে আপনি মব বলছেন, এটার আমি আপত্তি করেছি। ফলে আমার মনে হয় আমার ওকে তাহলে এইবার আমি বুঝতে পারছি। আমি যতদূর দেখলাম ওইখানে লোকজন গিয়ে বলতেছেন যে আগে তুমি মাপ চাও, আগে তুমি কানে ধরো, তাহলে আপনি মনে করেন যে ওইটা ঠিক আছে, যে কেউ মানে ওকে বলতে পারে যে তুমি এটা করছো, এটা এই বই তুমি এখানে বেচতেছো, তুমি এখন কানে ধরতে হবে, তোমার এখন মাপ চাইতে হবে। আমি বলি কানে ধরা, মাপ ধরা, এটা কিচ্ছু আমি কিছু বলি না। এটাকে আমি নিন্দা করতাম জানলে। কারণ কাউকে কানে ধরা, কাউকে শাস্তি দেওয়া, এটা ডেফিনেটলি আমি ভিডিওতে তাই দেখলাম যে কানে ধরতে বলতেছে। না, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আমি এটা সমালোচনা, সেটা ভিন্ন তর্কের বিষয়। আমরা তর্ক বলছি, আপনার আমার দেখেন পোস্টটা পড়েন, লেখকের স্বাধীনতার নামে জনগণের ক্ষোভকে যখন আপনি দমন করতে চেষ্টা করেন, আপনি আসল তর্কটাকে আপনি আড়াল করে ফেলেন। আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে, আবার সে ক্ষোভ সে প্রকাশ করতে গেছে, তাকে আপনি মব বলছেন। এটা তো না, কি বলা উচিত ছিল? কি বলা উচিত ছিল? আপনি ক্ষোভ শোনা উচিত ছিল, আপনি বই শোনানো উচিত ছিল, অথবা আপনি নীতিগত বোঝানো উচিত ছিল যে ভাই আমরা যেটা 21শে বইমেলা, এটা সকলের বই আমরা এখানে প্রকাশ করি, বা কিছু একটা। আপনাকে কথা শুনতে দিতে হবে, কেন বাংলা একাডেমি নিজেরও নীতি ছিল এমন কোনো বই আপনি ওখানে প্রচার করবেন না যেটা অবশ্যই 21শের সংবিধানের বিরোধী। ফরহাদ ভাই, আমি 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 আপনার একজন, এটাকে কি বলে, আমি এই পলিটিক্যাল পার্ট থেকে না, কিন্তু অন্য জায়গায়, কারণ ওগুলি আমি একটু, যেহেতু আমার বুদ্ধিশুদ্ধি কম, আমি একটু কম বুঝি, কিন্তু আমি আপনাকে পড়ি, আমি আপনাকে একটা লম্বা সময় ধরে আপনাকে পড়া, তো আমি এই জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান, এরকম আমি জীবনে বুঝি নাই ফরহাদ ভাই, যে এটা বাংলা একাডেমির নীতিমালা হোক, ধর্মীয় নীতিমালা, কিচ্ছুর মধ্যে দিয়ে আপনি নিতে চান, এটা আমার জীবনে মনে হয় নাই। না, কেন নিতে যাবো না? আমি তো লিবারেল না, দিকের সন্দেহ নাই, আমি তো জনগণের পক্ষে কথা বলি। ফলে লিবারেলিজমের সঙ্গে তো আমার বিরোধ থাকবে। আমি নিতে চাইবো না কি জন্য? আপনি আমাকে ডেফিনেটলি জনগণের পক্ষে, নীতিত্বের পক্ষেই লড়তেছি আমি। এখন যারা এই জনগণ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তাই তো? মানে ডেফিনেটলি সাধারণ মানুষ যারা, তাদের আমরা বলি না, যাদের কথা আমরা শুনতে চাই না, অর্থাৎ 90%, দমন করি, অর্থাৎ 90% ডেফিনেটলি 90% মানুষ। তাইলে আপনি 90% মানুষ যেইটা যে সময় যে সিদ্ধান্ত নিবে, ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান,